ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। সো আজকে আমাদের এমসিকিউ কুইজ যে ডিসকাশন করা হচ্ছে টপিকে পার্লামেন্ট এবং আর্লি মিডিভেল যে হিস্ট্রি পিরিয়ড ছিল সেখান থেকে। তো প্রথম প্রশ্নটা যেটা ছিল, দ্য স্টেট ওয়াইজ অ্যালোকেশন অফ সিটস ইন লোকসভা ইজ বেসড অন 1971 সেন্সাস। আপ টু উইচ ইয়ার ডাজ দিস রিমেন ইনট্যাক্ট? মানে লোকসভাতে প্রত্যেকটা রাজ্যের যে কতগুলো সিট রয়েছে সেটা নির্ধারিত হয় 1971 সালে যে সেন্সাস ছিল তার ভিত্তিতে। তো এটা কতদিন পর্যন্ত সেম রাখা হবে, অর্থাৎ যে লোকসভাতে প্রত্যেকটা স্টেট থেকে কতগুলো সিট থাকবে সেটা ঠিক করা হয় 1971 সেন্সাসের বেসিস। এটা কতদিন পর্যন্ত ইনট্যাক্ট থাকবে? এটা হচ্ছে 2026 পর্যন্ত ইনট্যাক্ট থাকবে। তো 84 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে সংশোধন হয়েছিল 2001-এ, সেই অনুযায়ী এটা ঠিক করা হয়েছিল। তো এই প্রশ্নটা থেকে আমাদের যে দুটো জিনিস জানতে হবে, একটা তো মনে রাখতে হবে 2026 পর্যন্ত, আর একটা এটাও প্রশ্ন আসে যে যে সিটস যে স্টেটের যে সিটস ওয়াই অ্যালোকেশন হয় লোকসভাতে, এটা কোন সেন্সাসের ভিত্তিতে? এটা 1971 সেন্সাসে। আর এটা কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল? এটা হচ্ছে 84 2001। অনেক সময় তুলে দেয় যে 84 2001, 82 2005 এরকম করে। তো এটা 84 2001 এটা মনে রাখতে হবে। আর 1971 সেন্সাসের ভিত্তিতে আর কতদিন পর্যন্ত এনাক্ট থাকবে? এটা হচ্ছে 2026। সেকেন্ড প্রশ্নটা বলছে যে ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে সংবিধান অনুযায়ী লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হতে পারবে, অর্থাৎ লোকসভায় কতজন সদস্য ম্যাক্সিমাম থাকতে পারবে। তো এখানে অপশানগুলোর মধ্যে অ্যান্সারটা হচ্ছে 552। এবার এখানে যে প্রবলেমটা হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে অনেক সময় তোমরা যদি কারেন্ট স্ট্রেংথটা জানো সেটা থেকে কনফিউজড হয়ে যাও। তো কারেন্ট স্ট্রেংথটা হচ্ছে 543। তো এটা হচ্ছে কারেন্ট স্ট্রেংথ, মানে বর্তমানে যে লোকসভা রয়েছে সেখানে 543 জনের সিট রয়েছে। 543 জন সিটের মধ্যে 13 জন হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ থেকে, অর্থাৎ আমাদের যে ইউনিয়ন টেরিটরিজগুলো আছে সেখান থেকে 13টা সিট রিজার্ভ। অ্যান্ড 530খানা সিট রয়েছে, এটা হচ্ছে প্রত্যেকটা স্টেটের রিজার্ভ। আর আগে আমাদের কনস্টিটিউশনে 2খানা সিট অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য রিজার্ভ করা ছিল, কিন্তু এটা প্রভিশনটা 2020 পর থেকে আর অ্যাপ্লাই হয় না, তাই বর্তমানে 543। কিন্তু সংবিধান যেটা বলে, সংবিধানে যেটা লেখা আছে সেটা হচ্ছে 552 মধ্যে 530খানা হচ্ছে স্টেটগুলো থেকে, তারপর 20খানা হচ্ছে ইউনিয়ন টেরিটরিজ বা ইউটি থেকে, আর 2টো হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। তাই আমাকে বুঝতে হবে জিজ্ঞেস করেছে কোনটা। যদি বলে কনস্টিটিউশনে কী ছিল ম্যাক্সিমাম স্ট্রেন্থ 552, যদি বলে কারেন্ট ম্যাক্সিমাম স্ট্রেন্থ এটা হচ্ছে 543। তারপরের প্রশ্নটা, স্টেট ওয়াইজ সিট অ্যালোকেশন ইন লোকসভা ইজ বেসড অন, অর্থাৎ লোকসভাতে প্রত্যেকটা স্টেট থেকে যতগুলো সিট থাকে, আমরা জানি যে প্রত্যেকটা স্টেটের লোকসভাতে সিট আলাদা হয়। যেমন আমি যদি বলি যে লোকসভাতে ওয়েস্ট বেঙ্গলের সিট যা হবে তার থেকে উত্তরপ্রদেশের আলাদা হবে। তো লোকসভা সিট, যেমন বেঙ্গলের লোকসভা সিট হচ্ছে জেনারেলি 42খানা এরকম হতে পারে, আমি ঠিক কনফার্ম নই, বাট আই থিঙ্ক 42। তেমন হচ্ছে উত্তরপ্রদেশে 72 সামথিং এরকম। তো এই যে কতগুলো সিট কোন স্টেট থেকে আসবে এটা ডিপেন্ড করে কিসের উপর? এটা ডিপেন্ড করেন সেই স্টেটের লোক সংখ্যা বা পপুলেশনের উপর। অর্থাৎ যে স্টেটের পপুলেশন বেশি হয় তার কিন্তু লোকসভাতে সিট বেশি হয়। যেমন উত্তরপ্রদেশ খুব পপুলেশন বা জনসংখ্যা বেশি, তাই উত্তরপ্রদেশের সিটও লোকসভাতে বেশি হয়। তো এটা পপুলেশন অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে নির্ভর করে। আর তাই জন্যই তো এই যে প্রথম প্রশ্নটা আমি যদি জিজ্ঞেস করি, সিটস অ্যালোকেটেড বেসড অন 1971 সেন্সাসের কথা এখানে আসলো কেন? কারণ সেন্সাসের মাধ্যমে আমরা ঠিক করি কত জনসংখ্যা, আর সেই অনুযায়ী সিটসটাকে অ্যালোকেট করা হয়ে থাকে। তারপরের প্রশ্নটা বলছে, স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ রিজার্ভ সিটস ফর দ্য শিডিউল ট্রাইবস ইন দ্য লোকসভা, অর্থাৎ কোন স্টেটে সব থেকে বেশি সংখ্যক যে সিট লোকসভাতে আছে সেটা শিডিউল ট্রাইবসদের জন্য রিজার্ভ করা রয়েছে। এটা হচ্ছে অ্যান্সার মধ্যপ্রদেশ। যদি আমি দেখি মধ্যপ্রদেশে জনজাতি অর্থাৎ শিডিউল ট্রাইব সম্প্রদায় অনেক বেশি, অনেক বৈচিত্র্য রয়েছে। তো সব থেকে বেশি পরিমাণে সিটস কোনো একটা রাজ্যের লোকসভাতে শিডিউল ট্রাইবদের জন্য রিজার্ভ করা সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এর পরের প্রশ্নগুলো হচ্ছে,
পরের প্রশ্নগুলো হচ্ছে ইতিহাস থেকে, যেমন অথর অফ পৃথ্বীরাজ বিজয়া। তো পৃথ্বীরাজ বিজয়া যে বইটা ছিল তার অথরকে রাজা জায়ানাক। না, আমরা সাধারণত পৃথ্বীরাজ দাসও সম্বন্ধে পরিচিত, যেটা চাঁদ বারদৌলি লিখেছেন, কিন্তু পৃথ্বীরাজ বিজয়া লিখেছে জায়ানাক। সো এটা একটু লেস কমন নোন ফ্যাক্ট। আর যদি বলে পৃথ্বীরাজ রাসো, তাহলে হচ্ছে চাঁদ বারদৌলি বা চাঁদ বারদাই, বাট পৃথ্বীরাজ বিজয়া হচ্ছে জায়ানাক। দেন বলছে which of the following Rajput dynasty founded city of Dilika দিল্লি in the 8th century। মানে বর্তমানে যেটা দিল্লি বা প্রথম যে দিল্লিকে নিজের ক্যাপিটাল বানায়, বা ক্যাপিটাল না বানালেও দিল্লি এটা শহর হিসেবে প্রতিষ্ঠা করে বা দিল্লিকা নাম দিয়ে, সেটা হচ্ছে তোমার ডাইনেস্টি। তোমার ডাইনেস্টির যে আনাংপাল তোমার ছিল, তিনি কিন্তু দিল্লি শহরটা প্রতিষ্ঠা করেছিল বলতে পারি। তারপরে জিজ্ঞেস করেছে দাংদেব ওয়াজ দ্য রুলার অফ হুইচ ডাইনেস্টি। দাংদেব কোন বংশের শাসক ছিলেন? চান্ডেলাস অফ জেজাক ভুক্তি, পারামার অফ মালবা, কালচুরি অফ মহিষ্মতি, না কালচুরি অফ ত্রিপুরি। অ্যান্সারটা হচ্ছে চান্ডেলাস অফ জেজাকা ভুক্তি। এবার এটা আমি এখানে টপিকটা কভার করছি কারণ আমরা জানি যে আর্লি মেডিভাল পিরিয়ড অর্থাৎ মধ্যযুগীয় ভারতের ইতিহাস শুরু হওয়ার আগের যে বংশগুলো, সেখানে আমাদের ধারণাটা খুব কম থাকে, আমরা খুব স্বল্প পরিচিত। যেমন মৌর্য বা গুপ্ত বংশ, হর্ষবর্ধন, এগুলো সম্বন্ধে আমার একটা বিশেষ পরিচিতি থাকে, কারণ আমরা সেগুলো স্কুলেও পড়ে থাকি, কিন্তু এগুলো সম্বন্ধে পরিচিতি খুব কম। আর এখানে এই সময় আমরা দেখি প্রচুর এরকম ছোটো ছোটো রুলার্স বা ডাইনেস্টি দেখতে পাওয়া যায়। এবার চান্ডেলাস অফ জেজাকা ভুক্তি, এবার আমাকে কি এরকম পারামার, কালচুরি, মহেশমতি, কালচুরি, ত্রিপুরি সব পড়তে হবে? এটা অসম্ভব। কিছু ইম্পর্টেন্ট পড়তে হবে। দাংদেব ইম্পর্টেন্ট কেন? কারণ দাংদেব খেজুরাও মন্দিরের সাথে যুক্ত। খেজুরাও বিশ্বনাথ অ্যান্ড পরশনাথ যে টেম্পলটা ছিল তার সময় বিল্ড হয়েছিল, এবং খেজুরার মধ্যে সবথেকে বিখ্যাত যে মন্দির কেন্দ্রীয় মহাদেব মন্দির, এটা তিনিই তৈরি করেছিলেন, তাই তিনি খুব বিখ্যাত। তো এটা মধ্যপ্রদেশের হিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশ পিসিএসের টেক্সপেক্টে ইম্পর্টেন্ট, আমাদেরকে অত মনে না রাখলেও চলবে। কিন্তু যেহেতু দাংদেব খেজুরাও টেম্পল, কেন্দ্রীয় মহাদেব টেম্পল তৈরি করেছিল, তাই একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপর ফাউন্ডার অফ পাল ডাইনেস্টির প্রতিষ্ঠাকে, এটা আমরা খুবই সহজে জানি যে গোপালা। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ পাল ডাইনেস্টি বাংলার সাথেও যুক্ত ছিল ইতিহাসে। এবার হু বিল্ড সম্পুরা মহাবিহার কে তৈরি করেন? তো এবার আমরা যদি দেখি, আমরা জানি যখনই কোনো মহাবিহার কথাটা আসে, মানে বিহার কথাটা আসে, বুদ্ধিজমের সাথে চলে আসে। এবার বিহার হচ্ছে বুদ্ধিজমে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, বিহার আর চৈত্যাস। বিহার মানে যেখানে বুদ্ধির সন্ন্যাসীরা থাকতো, আর চৈত্যাস মানে পূজা অর্চনা করতো। তো যখনই বুদ্ধিজম আসে, এবার আমাকে যখন অপশান দেখতে হবে, তখন আমাকে দেখতে হবে যে কোন কোন শাসক বুদ্ধিজমের সাথে রিলেটেড, বা তারা বুদ্ধিজমকে সম্মান করতো, ফলো করতো। কুমারগুপ্তা ওয়ান, আমরা জানি গুপ্ত ডাইনেস্টিতে তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে হিন্দুইজমের উপর ইনক্লাইন ছিল। হর্ষবর্ধনও হিন্দুইজমে ছিল, কিন্তু হর্ষবর্ধন শেষে আমরা দেখি প্রয়াগরাজে অ্যাসেম্বলি করে, যদিও ওটা হিন্দুদের জন্য ছিল, কিন্তু পরবর্তীকালে হর্ষবর্ধনের সময় যখন হিউয়েন সাং আসেন, তখন তিনি বলেছেন হর্ষবর্ধন কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ ধর্মকেও সম্মান জানিয়েছিলেন। ধর্মপাল আর বিজয়সেনা। তো যদি আমি অ্যান্সারটা না জানতাম, এর মধ্যে দিয়ে আমি পারফেক্টলি বলতে পারছি যে পাল ডাইনেস্টি, তারা কিন্তু বুদ্ধিজম প্রচারে প্রচুর বড় ভূমিকা পালন করেছিল। এমনকি সেই সময় আমরা দেখি তারাই বিক্রমশিলা মহাবিহার তৈরি করে। তো এখান থেকে যদি আমি অ্যান্সারটা না জানতাম, আমি একটু লজিক লাগাতাম আর বুদ্ধি লাগিয়ে আমার যেইটুখানি জ্ঞান আছে সেখান থেকে আমি বোঝার চেষ্টা করতাম যে কোন রাজার কোন ধর্মে ইনক্লিনেশন ছিল। বিজয়সেনা, সেন ডাইনেস্টি, তাদের বুদ্ধিজমের প্রতি ততটা বেশি ইনক্লিনেশন ছিল না, কারণ আমরা সেনা রুলারের সময় দেখতে পারি জয়দেব চলে আসে, যে কৃষ্ণ ভক্তি বা বৈষ্ণবিজম কাল্টের প্রতি তার ইনক্লিনেশন ছিল, মানে ভগবান কৃষ্ণের আরাধনা করতো। তো এক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে, যদি আমি কোনো অপশান চুজ করি, যদি আমার অ্যান্সারটা না জানা থাকতো, তাহলে হচ্ছে ধর্মপাল। তো কিছু সময় আমাদের পরীক্ষায় উত্তর না জানা থাকলেও এইভাবে আমরা কমন সেন্স বা লজিক লাগিয়ে অ্যান্সার দিতে পারি। আর ধর্মপাল বিখ্যাত কারণ তিনি সোমপুরা মহাবিহার তৈরি করেছিলেন, তার জন্য নয়, তিনি কিন্তু যে বিক্রমশিলা মহাবিহারও তৈরি করেছিলেন। আর যেখানে গুপ্ত সাম্রাজ্যের একজন রাজা, তিনি বিখ্যাত ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য। তো আজকে আমাদের ডিসকাশন এইটুখানি। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার এবং লাইক করো। আর আমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপটিভ WBCS 2024 ফোকাস গ্রুপ, সেখানে তোমরা জয়েন করে এগুলো নিজে থেকে ট্রাই করতে পারো। MCQ সলভ করলে তোমাদের লজিক্যাল যে অ্যানালাইজ করার যে ক্ষমতাটা বৃদ্ধি পাবে, এলিমিনেশন টেকনিক বৃদ্ধি পাবে, তারপর এবং অনেক যে স্কিলস হয় MCQ সলভ করতে, সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি ডেভেলপ
হবে। তাই প্রথম দিন থেকে অ্যান্সার জানো কি না জানো, এমসিকিউ সলভ করা খুব ইম্পর্ট্যান্ট হয়। কারণ আমি বললাম যেমন করে আমরা উত্তর না জানলেও নিজের বুদ্ধি লাগিয়ে, লজিক লাগিয়ে, এলিমিনেশন ইউজ করে, যে সমস্ত জ্ঞান রয়েছে সেগুলোকে কোনোভাবে ইউজ করে কিন্তু অনেক সময় রাইট অ্যান্সার দিতে পারি। তো এগুলো একদিনে ডেভেলপ হয় না, এটা গ্র্যাজুয়াল প্র্যাকটিসে ডেভেলপ হয়। তার জন্য ডেইলি এমসিকিউ প্র্যাকটিস করা খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।